আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা আজকে একটা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা হয়েছে, বিশেষ করে এএসআই থেকে সাব ইন্সপেক্টর। তাদের আজকে পুস্তক ব্যতীত যে পরীক্ষাটা হয়েছে সেটার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আসলে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন ওনাকে সাধুবাদ জানাই যে প্রশ্নগুলো উনি মানসম্মতই করেছেন। আমরা হয়তো পাশ করতে পারি না, সেজন্য আমাদের ভুল হয়ে থাকে। কে কোন ধারা দিয়েছে সেটা আমাদের জানার একটু বিষয় আছে। তার আগে আমরা একটু আলোচনা করে নেই। যেমন প্রথমে আসছে, রাষ্ট্রদ্রোহ বলতে কি বুঝেন? এই রাষ্ট্রদ্রোহ তো আমরা সব সময় আলোচনা করেছি আমাদের ক্লাসে। অর্থাৎ গতকালকেও আমরা এটা আলোচনা করেছিলাম যে প্যানেল করে রাষ্ট্রদ্রোহ, সম্ভবত পরশুদিন আলোচনা করেছিলাম রাষ্ট্রদ্রোহ বলতে কি বুঝেন। এই রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা প্যানেল কোডের 124-এর ক ধারায় দেওয়া আছে, তাই না? কত ধারায় দেওয়া আছে? জি স্যার, 124-এর ক। আচ্ছা, সেখানে বলা আছে রাষ্ট্রদ্রোহ বলতে বোঝায় যে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত কোনো সরকারকে উচ্ছেদের লক্ষ্যে বিদ্বেষ সৃষ্টি করে, কিংবা কোনো কল্প মূর্তি কিন্তু লিখিত আকারে হোক কিংবা কোনো আহ ডিজিটাল মাধ্যম, এটা তো আসেনি এটা। তারপরে বলা আছে কোনো লিখিত আকারে মূর্তি হোক কিংবা কোনো ফেস্টুন হোক কিংবা কোনো ব্যানারে হোক প্রতিষ্ঠিত সরকারের প্রতি বিদ্বেষ কিংবা ঘৃণা সৃষ্টি করিবার লক্ষ্যে বা উচ্ছেদ করিবার লক্ষ্যে এই কাজগুলো করেন, এখানে শাস্তির প্রয়োজন নেই। আমরা বলবো রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে আমরা দিয়েছি। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা সহায়তা করার শাস্তি কি? এটা কত ধারা দিয়েছো তোমরা? এটা মনে হয় দিতে পারো নাই, নাকি ফারুক? এটা 122 দিছি, এটা 121 হবে স্যার। এটা ওই রাষ্ট্রদ্রোহ সেম আমরা। কাহিনী আমারও আর কি। হ্যাঁ ফারুক, 122 দিয়ে আসছি স্যার। 122 আমরা একটু দেখি, কথা বলার প্রয়োজন নেই। 122-এ বলা আছে যেটা, সেটি হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সংগ্রহকরণ, যুদ্ধ সুগম করিবার অভিলে ষড়যন্ত্রকরণ, সহায়তা। আমরা দেখি সহায়তাটা এটা না। আহ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ বা সহায়তা 121 ধারা। জি স্যার, এটা ভুল হয়েছে। আচ্ছা, গেল এখানে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ ঘোষণার উদ্যোগ দুটোই একটা ধারাতেই বলা আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বেআইনি সমাবেশ এবং দাঙ্গা বলতে কি বোঝেন? তাহলে 141, দাঙ্গা 146 ধারা আমরা দিয়েছি, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বিস্ফোরক আইন অনুযায়ী মামলা তদন্তের পদ্ধতি এবং সময়সীমা উল্লেখপূর্বক কি সবিচারে বর্ণনা করুন, নাকি? যা জি স্যার। উল্লেখপূর্বক বর্ণনা করুন। এটা কত ধারা দেওয়া হয়েছে? 6-এর ক। দোকানে 6 আছে। ছয়ের ক। ছয়েরকে দিতে পারছো ফারুক? না জি স্যার। স্যার, ফারুক, এটা আমি দিচ্ছি কিন্তু 6-এর তোমাকে ক। গতকালকেও বলছিলাম যে বিস্ফোরক আইনটা কিন্তু পড়ে যেও। গতকালের ক্লাসে আমি বলছিলাম, জি স্যার। গতকালকে কিন্তু আমি বলছিলাম যে বিস্ফোরকের যখন আমি আলোচনা করি তখন কিন্তু আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে তোমরা এই বিস্ফোরক দ্রব্যের তদন্তের সময়সীমাটা পড়ে যাবা। সেখানে কি ধারা উল্লেখ করে যদি তোমার এই যে হাতে নাতে ধৃত হলে যেখানে বলা আছে আহ 15 কার্য দিবসের মধ্যে, লিখতে পারছো এটা? জি স্যার, একটু লিখছি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র আলোকে অপরাধের ব্যাংক হিসাব নিরীক্ষা নিষ্ক্রিয়করণের পদ্ধতি, এটা কি 33 ধারা দিয়েছো তোমরা? 33। স্যার, জি স্যার, 33 33। দিছি। 34 দিও না কিন্তু, আবার দিছো নাকি? না, না শুধু না স্যার, 33 দিছি। 33 দিছি শুধু। 33। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 2018-র আলোকে অপরাধের চেয়ে ভালো কথা, পুলিশ অফিসার যখন আদালতে সাক্ষ্য দেন তখন তিনি স্মৃতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কি পদ্ধতি অবলম্বন করেন এবং এর আইনগত ভিত্তি কি? এটা কি 159 দিছ? 59, 159 স্যার, 159। 159। কোন আইন, কোন আইন বলে সরকার অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধ করতে পারেন? গতকালকে কি আলোচনা করছিলাম আমি ফারুক? আচ্ছা। জি স্যার। কত 17, ধারা দিছ? 17, 17, 17, 17-এর 17 ক। ক। 17-র ক। 17-র ক। আমি এত কিছু বলার পরে যদি পাশ করতে না পারো আমার কিছুই বলার নাই। আল্লাহ জানে কিভাবে লিখছো। কোন আইন বলে আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী
বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন কর্মের শাস্তি 9-এর খ দিছো ফারুক। জি স্যার, এটা 9 খ দিচ্ছি, এটা ঠিক আছে। এটা কি কালকে এটা নয় আলোচনা করছিলাম আমি? জি স্যার। স্যার, এটা আমি দিছি স্যার। আলোচনা কি দিছো না দিছো দরকার নেই, আমি আলোচনা করছি কেন এটা দেখো। আমি তো কালকে শিয়াল পণ্ডিতের মতো কথা বলছি যে একটা প্রশ্ন তোমাদের জন্য খারাপ আসবে, তাছাড়া সব উত্তর দিতে পারবো, আমি কি বলছি? জি স্যার, বিচার বলে দিয়েছিলেন বর্তমান কালকে যে একটা প্রশ্ন। তোমরা একটা প্রশ্ন নিয়ে সমস্যায় থাকবে, আমি গতকালকেও বলে দিয়েছিলাম, এবং এটাও বলছিলাম যে সব প্রশ্ন কিন্তু সহজ আসবে, চোখের সামনে দৌড়াবে, তোমরা কিন্তু ভুল করবা। আচ্ছা যাক। আচ্ছা, আহ, স্বীকৃতি এবং স্বীকারোক্তি বলতে কি বোঝেন, লেখছো কি? স্বীকৃতি কি 17 ধারা দিছো? জি স্যার, 17 জি ধারা। স্যার। একটু লাইনে থাকো, স্বীকারোক্তি আসলে একটু লাইনে থাকো। স্বীকার স্বীকৃতি। আচ্ছা, স্বীকৃতি এবং স্বীকারোক্তি এই প্রশ্ন আসছিল, সংজ্ঞা লিখুন স্বীকৃতি এবং স্বীকারোক্তি। স্বীকৃতির সংজ্ঞা কত? 17। 17 ধারা। স্বীকৃতির সংজ্ঞা শোনো ভালো করে বোঝো, এখানে বলা আছে যে স্বীকৃতি এবং স্বীকারোক্তি বলতে কি বোঝেন, তাহলে স্বীকৃতি কাকে বলে 17, আর স্বীকৃতির সংজ্ঞা হলে 18, তাই না? কি? স্বীকৃতির সংখ্যা স্যার 17 স্যার। আর 18 কি আছে? ওই স্বীকৃতির ইয়ে ওই বিভিন্ন ইয়ে। না। কয় কয় ব্যক্তি স্বীকৃতি দিতে পারে স্যার? মামলার পক্ষ প্রতিগতগণ। আরে ওইটা না রে বাবু, স্পষ্ট করে বলা আছে না এখানে, তোমাদের এই জিনিসগুলো তো বুঝতে হবে। আন্দাজি স্বীকৃতির সংজ্ঞা 17, আর 18-তে বলা আছে কি, আমার তো আবার বই একটা পাতা উল্টে এলে হয় না, 4টে পাতা উল্টে লাগে। স্বীকৃতি মোকদ্দমার পক্ষ কর্তৃক এজেন্ট, ভালো কথা। 17 স্বীকারোক্তি 164 ধারা। তোমরা কি এবার 24 ধারা দিছো নাকি? না স্যার, 164 দিচ্ছি। দুইটাই দিছি স্যার, আমিও দুইটাই দিছি। আচ্ছা যাক। আচ্ছা, তারপরে বলা আছে, আচ্ছা, পুলিশের নিকট স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য, আইনের আলোকে ব্যাখ্যা দিন। 25-এ বলা আছে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। 25-26 দিছো? স্যার, শুধু 26 26 দিছি। দিচ্ছি। আচ্ছা, যেহেতু অভিযুক্ত নাই, ভালো কথা, এটা কিন্তু গ্রহণযোগ্য না, 25-এ দেওয়া লাগতো। যাই হোক, পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ রিপোর্ট বলতে কি বোঝায়, 173 দিছো? জি স্যার, 173। 173। এবং উক্ত রিপোর্ট অপরাধ এবং অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সংক্রান্ত কোন বিষয়সমূহ উল্লেখ করতে হয় তা উল্লেখ করুন। চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট, এই তো নাকি? জি জি স্যার। স্যার, 700 আর কি। নো, ব্যক্তি আছে যাক। অন্তর্বর্তী প্রতিবেদন কি দিছো ওটা? 173-এর এটা ক। 173-এর ক। 73-এর ক। এটা একটু সমস্যা আছে, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি এবং ট্রায়ালের তুলনামূলক আলোচনা করুন। ইনভেস্টিগেশন এটা কি ধারা দিছো কোনো? কি? ইনভেস্টিগেশন তো অনুসন্ধান না। তদন্ত। তদন্ত তদন্ত, তদন্ত। অনুসন্ধান আর trial। আর ইনকোয়ারি চারের আগে ঠ, অনুসন্ধান। আর ইনকোয়ারি অনুসন্ধান চারের আগে ট। বুঝতে পারছি তো, আমি যেটা বাংলায় যেটা বলি, একটা হলো তদন্ত এবং অনুসন্ধান, এটাই দিছো নাকি? জি স্যার, জি স্যার। তদন্ত আর অনুসন্ধানে। আচ্ছা, আর ট্রায়ালের কোনো ধারা নাই স্যার। ট্রায়াল। আচ্ছা, এই যে রুবেল এবং লিজা, ভালো করে বোঝো, রুবেল ও লিজা একই গ্রামে বাস করে, ভালো কথা, তারা একই গ্রামে বসবাস করেন। আচ্ছা, তারা উভয়ে একই গ্রামে বসবাস করেন। লিজা পার্শ্ববর্তী একটি স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। একদিন লিজা স্কুল থেকে ফেরার পথে রুবেল তার এলাকার জসিমের সহায়তায় লিজাকে নিয়ে পালিয়ে যায়। আচ্ছা, পার্শ্ববর্তী গ্রামে তাদের এক আত্মীয়র বাসায় ওঠে এবং পূর্বে তারা কাজী অফিসে বিয়ে করেন। আচ্ছা, ভালো কথা, বিয়ে করেন। আত্মীয়ের বাসায় রুবেল এবং লিজা 3 দিন স্বামী স্ত্রীর সাথে বসবাসের পর লিজার বাবা মা কর্তৃক দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করেন। উপরোক্ত বর্ণনার আলোকে নিম্ন বর্ণিত প্রশ্নের উত্তর দিন। 1, রুবেল, এই মামলায় রুবেল, জসিম এবং রুবেলের আত্মীয়দের কোন আইনে কি অপরাধ সংগঠন করেছে? প্রথমত, এখানে যে অপরাধটা সংগঠন করেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 এবং 9-এর খ অবলিক 30। ফারুক দিছো?
7 আর 30 দিছি স্যার, 9-এর কত দেই নাই। ওই 7, 9 অপহরণ আর সহায়তা, অপহরণ আর সহায়তা। কিন্তু ওই যে বিবাহের প্রলোভন দেখিয়ে যে তার সাথে শারীরিক কিন্তু বিবাহ সম্পর্ক। তো করছে স্যার, কিন্তু বিবাহ তো করছে। আমি এখানে এখানে ওই তোমার আসার সুযোগ নেই, কি জানি বলে, ওই বাল্য বিবাহ নিরোধ আইন আসার সুযোগ নেই। এ কারণেই যদি না, প্রশ্ন বাল্য বিবাহ থাকতো, দেই নাই, তারা তো মানে ওই যে বিবাহ করতে দেখে। স্বইচ্ছায় যদি থাকতো, বুঝছো, পিতা মাতা হুম। উভয়ে বিয়ে দিয়েছে, এটা হতো। এটা তো যে প্রলোভন দেখিয়ে, বুঝতে পারছো, সুসম্পর্ক। আচ্ছা, এরপরে বলছে, যাক ওটা দিছো তাহলে। জসিমকে গ্রেপ্তার করে পুলিশের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং একটি লাইসেন্সবিহীন রিভলভার উদ্ধার করা হয়। আচ্ছা, ভালো কথা, লাইসেন্সবিহীন পিস্তল উদ্ধার করলে নয়ে কি? এখানে স্যার ওই যে উনিশের কতে আর কি স্যার। 19-এর ক। আচ্ছা, 19-এর ক আসলো এখানে। পুলিশ সদস্য অস্ত্র দ্বারা আক্রমণের চেষ্টা করেন তারা, হ্যাঁ, এটা কত দ্বারা? 186 স্যার সরকারি কর্মচারীকে কি দিছো ফারুক এটা? 186 স্যার এইটা স্যার আমি দিয়েছিলাম 13, 19। 353 ওই হয়। যে অস্ত্র আইনের আর কি, 13, 19। আচ্ছা, যাক। ক্লাস করে দাঁড়া, একটু পরে ফোন দেয়, তুমি আপুক ফোন দাও। আরে বাপরে, রাখো না। আচ্ছা, আচ্ছা। আহ উদ্ধার করা হয় এবং পুলিশ সদস্যদের অস্ত্র দ্বারা আক্রমণ করে। আচ্ছা, এক্ষেত্রে জসিমের বিরুদ্ধে কোন কোন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যাবে? তার কাছ থেকে, এখানে কি বলা আছে আমি ভালো করে বোঝো। এই মামলায় পুলিশ তাদের উদ্ধার করে, উপরোক্ত বর্ণনার আলোকে নিম্ন বর্ণিত প্রশ্নের উত্তর দিন। পুলিশ কোন ধারায় ব্যবস্থা নিবেন অস্ত্র আক্রমণের চেষ্টা করে? আচ্ছা, এটা 13 ধারা আসে না? স্যার 13 দ্বারা দিছি স্যার। অবশ্যই 13 ধারা আসবে, তারপরে 19-এর ক আসবে। জসিমের মোবাইল ফোন চেক করার সময় দেখা যায় যে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তার মোবাইল ফোন হতে প্রাপ্ত একটি এসএমএস এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পরে তার বাসা থেকে, আচ্ছা, প্রথমে সে মাদকের সাথে জড়িত, তাহলে কি এখানে আমরা লিখতে পারি 56 ধারা অনুযায়ী ভিডিও চিত্র আদালতে প্রাসঙ্গিক বা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে? ফারুক, লেখছো নাকি এটা? স্যার এটা একবার লিখবো মনে দিই নাই, কিন্তু স্যার এটা এটা শুধু এটা প্রেস লাগছে স্যার, এটা নাই। এটা না দিয়ে কি দিছো? 50 পিস ইয়াবা 15 গ্রাম হেরোইনের যে মামলা, এটা দিছো? জি স্যার। জি ওই স্যার যে 10 এই, 8 এর ক 56 ধারা আসার কথা ছিল এখানে। কিন্তু ওইটা 10 ক আর ওইটা বুঝতে পারিনি। স্যার এটা একটু বলেছি স্যার, 8-এর কইল স্যার দিলি স্যার। তাহলে আর ভুল আর ভালো হইলো কোনটা? টাইনা টুনে পাস করবা আর কি, যাই হোক। না স্যার, এখানে স্যার বাকিগুলো আচ্ছা, ভালো আছে স্যার, ইনশাল্লাহ। মনির, 10 বাকিগুলো ক আর মনির ভালো কি 8 করছো? মনির, মনির কি করছো? স্যার, হ্যাঁ, কি করছো? আমি তো ওই মামলা দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, তারপরে? 8-এর ক দিছি, আর হলো 8-এর খ হবে স্যার। 8-এর খ আর হলো 10-এর ক দিছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন ব্যবস্থা নেওয়ার কথা বলছি স্যার, ওই ওর বিরুদ্ধে। তাহলে কোনটা আসে স্যার অ্যাকচুয়ালি? কোনটাতে? ওই যে মাদকটার বিষয় স্যার, লাস্ট পাশের পাশের তার বয়েরটা। বিরুদ্ধে ব্যবস্থা বলতে যে যদি কোনো ব্যক্তি এরকম মাদক পায়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবা তোমরা? একজন, প্রথমে বলা আছে যে তার মোবাইল ফোন চেক করে এ জাতীয় কিছু পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার, ওটা প্রাসঙ্গিক হয়, কিন্তু মামলার বিষয়টা কি হবে স্যার? মামলার বিষয় কি হবে মানে, মামলা তো হবে তার বিরুদ্ধে, আইনগত কি ব্যবস্থা নেবে তোমার লিখতে হবে যে এ ধরনের হ্যাঁ, ঘটনায় তার ওই বিরুদ্ধে। কথাটা আপনারটা আমি কিন্তু মনে চাইছিল লাস্টে, তো টানাটানির কারণে স্যার এখন শোনো, আমি কথা গল্প কম, দিতে কে কি পারিনি। ভুল করছো বললি আর কিছু, কারো মন খারাপ করার কিছু নাই, মনে সাহস রাখতে হবে। আগামীকালকের জন্য প্রস্তুতি নাও। তাতে 2টাতে গ্যাপ আসে স্যার। আচ্ছা, তোমার বাদ দাও, গ্যাপ হয়েছে আসার, পাস করবা তাই আংশিক, না, কিন্তু পিছনে থাকবা। ওই আর কি স্যার, এটা নিজের স্যার দোষে। আগামীকালকের জন্য কিছু বলেন স্যার। কি বলবো, আমি যা বললাম তোমরা তো উত্তর দিতে পারো নাই। স্যার হ্যাঁ,
ওই যে এই দর্শনে স্যার রুবেলের শাস্তি 9-1 হবে স্যার, কারণ মেয়ের বয়স 16, 15, যদি 16-র উপর হইতো তাহলে 9-1 হইতো। এখানে মূলত বিষয়টা হলো এরকমের ধর্ষণের ক্ষেত্রে এখানে যেহেতু 15 বছর নয়ের একই হবে, এটা ঠিক আছে, কিন্তু জি স্যার। ঘটনাটা হলো মূলত বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে গেছে। ধর্ষণের বিষয় তো আলাদা, কিন্তু প্রথমত তার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে গেছে, এটা একটা অপরাধ। অপহরণের সাথে যারা জড়িত তাদের একটা অপরাধ। এখানে আরো একটা, ওই যে তাই বলে যে নাম্বার পাবে না তা কিন্তু না, কথাটা কি বুঝতে পারছো? 7 আর 30 দিয়ে আসছি স্যার। এখানে প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল এখানে 7-9-1/30 ধারা। এবং এই প্রশ্নটা এই জন্যই করছে যে 16 বছর তোমরা যাতে 9-এর খত দিকে দৌড়াও। কথাটা বুঝে গেছে? জি স্যার। তার এই লাগে যে, তো সম্পর্ক ছিল স্যার, স্যার এই কারণে আরে বাবারে, এই জন্য তো বললাম তোমাদেরকে পড়ানোটাই ঠিক না। সম্পর্ক ছিল, তখন 9-এর খতে কি বলা আছে, যতই সম্পর্ক থাক তার বয়স যদি 16 বছরের ঊর্ধ্বে না হয় তাহলে 9-এর খ প্রযোজ্য না। এটা কি বুঝতে পারছো? এটা ভুলই গেছি স্যার। জি স্যার। ঘোড়ার ডিম বোঝো মিয়া। পড়াপত্রে পড়ি যখন, তখন স্যার এটা পরীক্ষা দিবার চায় না, এখন বোঝো। হ্যাঁ মনির বলো, আলোচনায় চলে যাবো, কথা নেই। কিছু বলে ছাড়া দেন আর কি স্যার। কিছু বলে ছেড়ে দেওয়া নেই, ছেড়ে দেওয়াটাও নেই, আমরা একটু কাগজপত্র বাইর করি। প্রথমে চলে আসো সিআরপিসি তে। সিআরপিসি তে চলে আসো, আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। 339-এর খ। আচ্ছা, 339-এর খ। পার্থক্য লিখুন, স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, 11, সিআরপিসি, 12 স্যার। সিআরপিসি ভালো করে দেখো, কালকে আসবে অবশ্যই। সিআরপিসি 54 ধারা একের পুরোপুরি, কারণ এটা লিখতে তোমার সময় লাগবে, জেনে রাখো, এই জন্যই আসবে। তুমি বই দেখে লিখবা, এই জন্য তোমার কাছে আসবে। যাও, নাও আসতে পারে, আমি তো আর মন্ত্র জানি না। আচ্ছা, এরপরে চলে আসো 61 ধারা। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ কতক্ষণ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখতে পারেন? এরপরে চলে আসো, পুলিশ, কিরে বাবা, কার এই ক্যামেরা মোবাইল এটা বন্ধ করো না বাবা। আচ্ছা, এরপরে চলে আসো সদাচরণের মুসলেখা এবং সদাচরণের মুসলেখা এবং শান্তি রক্ষার মুসলেখা। কোন কোন ব্যক্তিদেরকে সদাচরণের মুসলেখা দিতে হয়, কোন কোন ব্যক্তিদেরকে শান্তি রক্ষার মুসলেখা দিতে হয়? একজন পুলিশ অফিসার কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? মামলা তোমার প্রশ্ন খুব সহজে আসবে। বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশকে কোন ধরনের ক্ষমতা দেয়া হয়েছে? সব সহজ প্রশ্ন। ধর্তব্য অপরাধ নিবারণ করতে পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বা আমলযোগ্য অপরাধ নিবারণ করতে পুলিশের করণীয়। আচ্ছা, এরপরে 157-তে আসো, পুলিশ কখন মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারেন? এগুলা আসো। আচ্ছা, এরপরে চলে আসো পুলিশ রিপোর্ট। আজকে আসছিল তাই না? এই পুলিশ রিপোর্ট কালকেও তোমাদের জন্য সম্ভাবনা আছে, জেনে রাখবা। পুলিশ রিপোর্ট, কেস ডায়েরি। একটা অপমৃত্যুর ঘটনা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়? কালকের জন্য মনে রাখবা, লাশ পাওয়া না গেলে হত্যা মামলা প্রমাণ করা যায় কিনা, এটা। আচ্ছা, এরপরে একই অপরাধ সংক্রান্তে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? আচ্ছা, সিআরপিসি একটা 403 ধারার, এটা মনে রাখবে 403। সেটি কি? যে একজন ব্যক্তি, তাকে পেনাল কোডের 326, 307 ধারায় শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে
সেই ব্যক্তিটা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই আহত ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, এক্ষেত্রে তার বিরুদ্ধে পুনরায় বিচার করা যাবে কি যাবে না? অর্থাৎ একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো বিধান আছে কি নেই, এটাই বিষয়। আচ্ছা, আমরা চলে আসি সিআরপিসির 496 497। পুলিশ কি জামিন দিতে পারেন কিনা, অফিসার ইনচার্জ কখন জামিন দিতে পারেন? কালকের প্রশ্নটা একটু কঠিন আছে, এ কারণেই যে লিখতে হবে অনেক, কোনো কবিরাজ টবিরাজ না, আমি আমার আন্দাজের উপরে বলছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় এখানে দেখে নেই, সেটা হলো আহ এই ময়না তদন্তের রিপোর্ট, এটি ময়না তদন্তের রিপোর্ট যিনি দাখিল করেছেন, কোনো কারণে যদি তিনি আদালতে হাজির হতে না পারেন, তার অবর্তমানে তার রিপোর্টটা আদালতে সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে কিনা? 509 ক, 511 পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি, এগুলা কিছু নাই, এটাতে কিছু নাই। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনি একজন সাব ইন্সপেক্টর চেকপোস্ট ডিউটি করাকালে প্রাইভেট কার আটক করেছেন, প্রাইভেট কার তল্লাশি করে দেখলেন, প্রাইভেট কারের মধ্যে ফেন্সি ডিল আছে, একজনের কাছে অস্ত্রও পেয়েছেন, প্রাইভেট কারটির কোনো কাগজপত্র নেই, এই সংক্রান্তে আপনার কয়টি জব্দ তালিকা প্রস্তুত করবেন এবং প্রাইভেট কারটি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। তাহলে সিআরপিসির 523, 24, 25 এটা কালকের জন্য। অর্থাৎ সন্দিগ্ধ এবং চোরাই মাল কিভাবে নিষ্পত্তি করা যাবে। 550 চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? এই পর্যন্ত আমাদের শেষ। সিআরপিসি পেনাল কোড, এটা আবারও আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করলে এটি আইনি অপরাধ হিসেবে গণ্য হবে কি হবে না? বিষয়টা বুঝতে পারছো? 73। তবে 75টাও দেখতে হবে যে বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, কোন কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে, এটা আমরা দেখব। একটু আলোচনা করে নিও, ভিডিওটা দেখে দেখে দরকার নাই, ধারাগুলো লিখে নাও। ব্যতিক্রম আসবে না, তবে 91 ব্যতিক্রমটা আসতে পারে। বৃহত্তর ক্ষতি রক্ষার্থে সামান্য ক্ষতি আইনে গ্রহণযোগ্য। আচ্ছা, 98 ধারা, যেসব ব্যক্তির কাজ আইনি অপরাধ নয় তাদের প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায় কিনা। 99 ধারা, সেটা কি, কোন কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ আইনে অনুমোদন করে না। আচ্ছা, দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। সহায়তা 109 ধারা, অপরাধ যে অপরাধের কথা বলা হয়েছে যদি অপরাধটা সংঘটিত হয়। 115 ধারা, 114 ধারা শেষ। আচ্ছা, বেআইনি সমাবেশ প্রয়োজন নাই, এদিকে প্রয়োজন নাই। 119 পেনাল কোডের 119 ধারা, পেনাল কোডের 119 ধারা, অর্থাৎ আপনি একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করাকালে জানতে পারলেন পার্শ্ববর্তী কোনো একটা বাড়িতে ডাকাতি হইবে মর্মে কিছু লোক সলা পরামর্শ করছে, আপনি জান নাই। আবার এটাই যে দারোগা রহিম জানতে পারলেন তার থানার শেষ সীমানায় পাশের থানা এলাকার কোনো একটা বাড়িতে ডাকাতি হচ্ছে। একটা হলো আপনি জান নাই, সংবাদ জানার পরেও তারা ঘটনা ঘটাবে এরকম পরামর্শ করতেছে, আর একটা ঘটনা ঘটছে, দুটো ধারা আলাদা। একটা হলো পুলিশ আইনের 7 ধারা, ঘটনা ঘটতেছে, আর একটা হলো ঘটনা ঘটাবে মর্মে সলা পরামর্শ করছে, 119 ধারা পেনাল কোডের। আচ্ছা, যাক এটা। আর 177 ধারা, একজন সরকারি কর্মচারীকে যদি অপর কোন সরকারি কর্মচারী, নাদের আলী চৌকিদার একজন সরকারি কর্মচারী হয়ে আরেকজন সরকারি কর্মচারীকে মিথ্যা এবং অসত্য তথ্য দিয়েছে এই উদ্দেশ্যে যে যাতে অপরাধটি সংঘটিত হয়, 179। এগুলোর কিছু নাই। আমরা চলে আসি ক নামক ব্যক্তি, খ নামক ব্যক্তিকে কে কি অপরাধ করলেন, কালকে 5টা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, ক খ গ ম।
যদি কোনো ব্যক্তি কাউকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য কোনো সাক্ষ্য প্রমাণ সৃষ্টি করেন। 192। আমরা চলে আসি 201। একজন ব্যক্তি ঘুম থেকে উঠে দেখলেন তার বাড়ির সামনে একটা মৃতদেহ। সে পুলিশি ঝামেলা এড়াতে লাশটা মাটির নিচে লুকিয়ে রাখেন। 201, 204, 204 সাক্ষ্য প্রমাণ বিলুপ্তিকরণ, এগুলো শেষ। 211, এই 211 এই কারণেই বিষয়টি হলো যে যদি মিথ্যা মামলা কাউকে দায়ের করে, তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী প্রকৃত খুনি, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আশ্রয়দানের ক্ষেত্রে আমরা আবার সেই ওই প্রশ্নটাকে দেখতে পারি, যেটা কিনা 216। একজন সাজাপ্রাপ্ত আসামিকে আশ্রয় দান, কিন্তু তার স্ত্রী তাকে আশ্রয় দিলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে কিনা। যেমন প্রশ্ন আসছিল যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেছে কিন্তু সে পলায়ন করলে তার স্ত্রী তাকে সাহায্য করে না, এই বিষয়টা। যাই হোক, আমরা 218 অফিসার ইনচার্জ ডাকাতি মামলার এজাহার পেয়েও যথাযথ ধারায় মামলা রুজু করেন নাই। আচ্ছা, 221, 221, 221 ধারা কি বলা আছে বলো? 221-এর প্রয়োজনে 222, 222, 222, 23, 24। একটা হলো সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামিকে ইচ্ছাপূর্বক গ্রেপ্তার না করা, পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন যার কাছ থেকে পলায়ন করেছে, এদিকে আর কিছু নাই। আমরা চলে আসি প্যানেল কোডের 299 এবং 300 ধারা। পার্থক্য লিখুন। অপরাধজনক নরহত্যা এবং খুন। আচ্ছা, আমরা এটা আসতে পারে, এই প্রশ্নটা আবারও আসতে পারে যে একজন নারী তার 2 বছরের কন্যা সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়, নারীটি প্রাণে বেঁচে গেলেও কিছু শিশু সন্তানটি মারা যায়, নারীর অপরাধ কত ধারা? 309/302। আচ্ছা, একজন পুলিশ অফিসার স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে আসামিকে আঘাত করেন, একটা গুরুতর আঘাত আর একটা সামান্য আঘাত, তাই না? 330, 333 খুব শর্টকাট। পেনাল কোডের 346 ধারা, যেটাকে আমরা বলি যে যাতে সে ব্যক্তির কেউ দেখা না পায়, এই জন্য নির্জন একটা স্থানে গুম করে রাখা হয়েছে। মনে হচ্ছে আমি দৌড়াচ্ছি, অসুবিধা নেই। চোরাই মাল, এখানে এই আচ্ছা একটা প্রশ্ন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ আছে। চুরি দস্যুতা ডাকাতি, চুরি দস্যুতা ডাকাতি একই সূত্রে গাঁথা ব্যাখ্যা দিন। বা চুরি দস্যুতা ডাকাতি একই অপরাধ কিন্তু রূপ ভিন্ন ভিন্ন, এরকম একটা আসতে পারে। চুরি দস্যুতা ডাকাতি 382টা তোমাদের এমন হতে পারে। 382 যে পকেট মারার জন্য ক খ গ মুখে নিয়ে বাসে উঠেন, তারপর পকেট মারেন, 382। 403 ধারা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পাইলা কিন্তু মালিককে জমা দিলে না, বাড়িতে নিয়ে গেলা। সংজ্ঞা লিখুন। চোরাই মাল 410, 410 ধারা। খুন সহ ডাকাতির কিছু নাই। 445 সেটা আসবে না, 445 নাই। এখানে আর কিছু নাই। 511 ধারা, 511, 511 ধারা মনে রাখবা। আর কইবা স্যার আপনি এতই বুদ্ধিজীবী, সরকারি চাকরি আইন 2018, সরকারি চাকরি আইন 2018, সরকারি চাকরি আইন 2018, 24, 24 ধারা আইনি সহায়তা, 24, 32, 24, 32, 39। আর হলো 42 সরকারি চাকরি আইন। আর একটা নতুন সংযোজন হয়েছে, এটা লিখবা, কখন চাকরি থেকে বাড়িতে পাঠানো যায়। বুঝতে পারছো? ওই গেল বইগুলা। পুলিশ আইনের প্রশ্নকে হেলা করো না কিন্তু। পুলিশ আইনের বিশেষ করে স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ, আর হলো 29 ধারা, কোন কোন অপরাধে একজন পুলিশ সদস্যকে
বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা যায়। কারণটা হলো যেহেতু প্রশ্ন সহজ আসবে কিন্তু বড়, এটা মনে রাখবা, এটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, প্রশ্ন বড়, এটা আসার সম্ভাবনা কালকে মনে বেশি। হয় বড় বড় প্রশ্ন দিবে স্যার, বড় বড় প্রশ্ন, এজাহার লিখুন, হ্যাঁ, সুরতহাল আসো রিপোর্ট না, লিখুন, অসুবিধা নাই। খুন সহ ডাকাতি, অস্ত্র আইনে এগুলা। বর্ধিত দণ্ডের বিধান, অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি? এটা তোমাদের অস্ত্র আইনে আর এগুলো নাই। মাদকের চলে যাওয়া, মাদকে কিন্তু এখনো আছে। মাদকের 33 আসছে, 34টা দেখে নেবা। 34 মাদক দ্রব্য নিয়ন্ত্রণে 34, 23, 34, 23, 19, 34, 23, 19। আচ্ছা, আর এখানে 34, 23, 19 এবং 36-এর 6, 36-এর 6, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মাদক দ্রব্য। আচ্ছা, শিশু আইন, শিশু আইন 2018, শিশু আইনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 44, 45, 14, 44, 45, 14 শিশু আইন। সড়ক পরিবহন আইন 115, তোমাদের লেখবা যেহেতু বেশি করে লিখতে হবে। ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? ডাম্পিং ইয়ার্ড থেকে যানবাহন অবমুক্তির পদ্ধতি আলোচনা করুন। সন্ত্রাস বিরোধী আইন, অতিরাষ্ট্রিক প্রয়োগ, সন্ত্রাস বিরোধী আইন অতিরাষ্ট্রিক প্রয়োগ। মানব পাচার, যেটা বলছিলাম তোমাদেরকে, মানব পাচার, মানব পাচারের তল্লাশি 20 ধারা, গতকালকে ওটা আমরা আলোচনা করেছিলাম। 20 ধারা। আর এসিড অপরাধ দমন আইনে তদন্তটা দেখে যে তদন্তের পদ্ধতি, এগুলো বেকায়দা একটা দিয়ে থুয়ে দিবে, যাতে দেখে দেখে লাগতে কষ্ট হয়। হুম, এটা নিয়ম। আচ্ছা, এখানে পারিবারিক সহিংসতা 4 ধারা, গতকালকে বলছিলাম 4 ধারা। পারিবারিক সহিংসতা, দুদকের বিষয় নাই, যে আসলো। নারী শিশু, নারী শিশুর তদন্ত পদ্ধতি, নারী শিশুর তদন্ত পদ্ধতি, ধর্ষণের ঘটনা, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নারী বা ক্ষতিগ্রস্ত নারী 22 ধারা অনুযায়ী জবানবন্দি দেওয়ার পরেও পুলিশ কি মামলা চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন? আজকেরটা তো হয়েছিল, কালকে কি হবে তো জানি না, এই জন্য একটু দেখো। আচ্ছা, এরপরে হলো যেমন যৌন নিপীড়নের শাস্তি কি আসছিল তোমাদের? না স্যার। না, আসে নাই। আচ্ছা, ডিএনএ, নারী শিশুর ডিএনএ 32-এর ক, ডিএনএ বাধ্যতামূলক কিনা? সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন 3 ধারা, ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য কাকে বলে? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য কাকে বলে? আচ্ছা, এরপরে হলো ধরিয়া লওয়া বা আদালতের অনুমান 4 ধারা, 4, 7, 11। এরপর আবার ভাবো না, 24 থেকে একেবারে 32 পর্যন্ত, 32-এর 1 পর্যন্ত, 24 থেকে 32-এর 1, এগুলো দেখবা একটু। তবে বিশেষ করে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু ওই তোমার ইয়াকে কি জানি বলে, সৃজনশীলের মতোই দিবে, যে একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় এ ধরনের জবানবন্দি দেয়, পরবর্তী সে মৃত্যুবরণ করে কিন্তু তার জবানবন্দিটা কেউ লিপিবদ্ধ করে নাই। এই আসলে এটা জবানবন্দি গ্রহণযোগ্য হবে কিনা, এ ধরনের, আমি সংক্ষেপে বলছি। আবার এমন হতে পারে এজাহারকারীর মৃত্যু হলে এজাহারের পরিণতি কি, 32 ধারা। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এজাহারের প্রাসঙ্গিকতা 35 ধারা, ডিজিটাল মাধ্যমে এজাহার কি গ্রহণযোগ্য, 35 ধারা। আচ্ছা, তারপরে তোমার এই জিনিসটা একটু বিশেষজ্ঞের মতামত, বিশেষজ্ঞের মতামত এবং আসামির চরিত্র, এটি আদালতে প্রাসঙ্গিক কিনা, চরিত্র। আচ্ছা, এরপরে 47 ধারা, ক খ গ অমুক, কেউ তো আর হাতের লেখা দেখে নাই, বা সে যে লিখছে কেউ দেখে নাই, তারপরেও অমুকের ক খ গ অমুক, কেউ চয়ের হাতের লেখা দেখেনি, তথাপিও ক খ গ অমের বক্তব্য আদালতে প্রাসঙ্গিক, এটি 47 ধারার প্রশ্ন।
আচ্ছা, 47 ধারা চলে গেল। 67 ধারাটা মনে রাখো, যে কোনো এক ব্যক্তির হাতের লেখা বা স্বাক্ষর তা কিভাবে প্রমাণ করতে হয়। এরপরে চলে আসো সরাসরি ডিজিটাল সাক্ষ্য। 90 ক, যেখানে ডিজিটাল সাক্ষ্য না, যে এখানে বলা হয়েছে যে ডিজিটাল সাক্ষ্য বলতে, ডিজিটাল সাক্ষ্য তো জানি। 65 খ, 65 খ, অর্থাৎ ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, এগুলো কিছুই না, তোমরা এগুলো একটু মনে করবা যেহেতু বারবার আলোচনা করা হয়েছে। গেল। এরপরে চলে আসো 90 ক, 5 বছরের ডিজিটাল রেকর্ড। 101, 103, প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব কার? 105। শেষ। চলে যাও 118, 118, 119, 125, 126, 132, 137, 146, 155, 54 নাই, 155 আর 159। আবারও বিষয়টা ক্লিয়ার? তাহলে আচ্ছা, এর মধ্যে তোমরা এই একটা জিনিস দেখে নিবা, সেটা হলো জুয়া আইন। জুয়া আইন আছে, জুয়া আইনটা দেখে নিবা। গ্রাম্য সালিস আইন, গ্রাম্য সালিস আইন, জুয়া আইন, এটা দেখে নিবা। সাইবার নিরাপদ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 33 ধারা, আর হলো 25 ধারা। 33 আর 25, একটা হলো তদন্তকারী কর্মকর্তা কি কি দায়িত্ব পালন করতে পারবেন, এই একটা বিষয়। আর একটা হলো যে অন্যের রূপ ধারণ করে যদি কোনো ব্ল্যাকমেলিং করা, ও আরেকটা হলো সাইবার স্পেসে জুয়া, জুয়া। আর একটা হলো যৌন হয়রানি, যৌন হয়রানির দণ্ড। যৌন হয়রানি, যৌন হয়রানি কত? স্যার 2 ওটা 25-এর দুইয়ের মধ্যে যোগ। ওটা 25। যৌন হয়রানি, মনে করবা যে প্রেম প্রীতি ভালোবাসা, এই ওর সাথে ল্যাংটা ছবি আদান প্রদান করেছে ইত্যাদি, তার শাস্তির কি ব্যবস্থা আছে, এগুলো এটা দেখে নিবা। এই হলো বিষয়। আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে ভালো করবে। কালকে সকালেও কোনো ক্লাস হবে না। সবার কাছে যে বিষয়টা বলছি, করতে হবে। কালকে রাত 9টায় আবার আমরা আলোচনা করব। আগে বলে নেই, প্রশ্নে ভুল করার আগে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, ফারুক, এটার কোনো জি স্যার। বিকল্প নেই। আর কালকে একটা কথা বলি, প্রশ্নের সাথে ওই ধারাটা মিলাই দেখবা যে আসলে অর্থটা সঠিক আছে কিনা। তোমাকে আন্দাজ করতে হবে এই প্রশ্নটা কোন আইনের প্রশ্ন, সেখানে একটু ঘাটলেই হবে। তুমি 10 মিনিট কম পাইলা, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন টাচ করলে তুমি নাম্বার বেশি পাবা। কথা ঠিক আছে ফারুক? জি স্যার, আর ইনশাল্লাহ। আজকে যাদের পরীক্ষা হয়েছে, আমি যাদেরকে যেভাবে লিখতে বলছি এভাবে লিখলে তোমরা পাশ করবে। এখন যদি তোমরা খালি লেখো যে এই ধারায় অপরাধ, এই ধারায় অপরাধ, তাহলে তো হবে না। না স্যার, আপনি যেভাবে বলছেন ইনশাল্লাহ সেভাবে আমাকে লেখা তো দিয়ে প্রথমে লিখতে স্যার। ব্যাখ্যা দিতে হয়, পরবর্তীতে লিখতে হয়। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, চেষ্টা করছি ওই ব্যাপারে। তো আমি আর আজকে ক্লাস কারোই নেব না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকো। আমাদের এএসআই যারা আছে, বিশেষ করে হবিগঞ্জ জেলা, তাদের পরীক্ষা কেমন হয়েছে? হবিগঞ্জ জেলা থেকে যারা আসছে, এএসআই থেকে সাব ইন্সপেক্টর কেউ আছো এখানে? বোরহান, এএসআই কামরুল হাসান, পরীক্ষা কেমন হয়েছে ভাই? সালাম আলাইকুম স্যার। কেমন হয়েছে তোমার নাজিম? স্যার ওই ছিল স্যার, ওই যে ওই লাস্টের প্রশ্নটা স্যার, ওই যে কাজী কাজী অফিসের কথাটা স্যার পেছ লাগাই দিতে স্যার, ওইটা একটু। শোনো, একটা কথা বলি, এই বাল্য বিবাহ নিরোধনে 12 ধারাটা সাথে নিও, বিবাহের 12 ধারা বাল্য বিবাহ। শোনো, স্যার এই বিষয়টা হলো এখানে বাল্য বিবাহ হতো যে তারা উভয়ই প্রেম প্রীতি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের অপরাধ কি তাহলে হতো। এখানে বলছে তাকে বিয়ের কথা বলে নিয়ে গেছে, বিয়ে করছে, তার মানে কি 15 বছরের নিচে কোনো বাচ্চাকে যতই প্রলোভন দেখাক, এটি আসলে এটা অপরাধ, অপহরণের অপরাধ। বুঝতে পারছো? তারপরে কাজীর এখানে তো বলে বিবাহযোগ্য, বিবাহের কোনো এখানে বিষয় না, এখানে বিষয়টা হলো তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করছে, এটা একটা অপরাধ। 15 বছরের নিচে কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করা হয়, সেটা ধর্ষণ, অর্থাৎ 9-এর 1 ধারার অপরাধ। 9-এর 'কটা ধর্ষণ, কিন্তু 9-এর 'কটা 16 বছরের ঊর্ধ্বে হতে হবে। আর যারা সহায়তা করেছেন তারা 30 ধারা।
আর প্রশ্নটা এই জন্য দিয়েছে যাতে তোমরা বাল্য বিবাহ নিরোধ আইন দাও। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বাল্য বিবাহ নিরোধ আইনে কি কোথাও বিয়ের প্রলোভনের কথা বলা আছে কি? আর প্রশ্নে কি প্রলোভনের কথা বলা আছে না ফারুক? না, প্রলোভন তো না স্যার, স্বেচ্ছাই, নাই। সম্পর্কে যারা স্বেচ্ছাই। তারা পালিয়ে স্বেচ্ছায়। গিয়ে বিয়ে করছে না, পালিয়ে গিয়ে জি বিয়ে করছে স্যার, না তারা? পালিয়ে। জি হ্যাঁ, পালিয়ে স্যার। গিয়ে, জি স্যার, ওইটাই হ্যাঁ, ফ্যামিলি এখানে তো ইনভলভ না। পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তার মানে কি এটা জি স্যার। প্রলোভন না থাকলে তাদের মধ্যে আস্থাভাজন সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে আস্থাভাজন সম্পর্কটা কি? প্রেম প্রীতি ভালোবাসা লোভ লালসা? জি স্যার। কথাটা জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। এখানে বাল্যবিবাহ নিরোধন যারা দিয়েছো এটা আসলে দেওয়ার সুযোগ নেই। আর যদি সুযোগ দিয়ে হচ্ছে থাকো, না। সাথে যদি নারী শিশু দিয়ে থাকো, তাহলে হয়তো বা নাম্বার পেতে পারো, এটাই। এটা স্যার সকালেও আপনি আলাপ করছেন, কালকে 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 আমি আলাপ সব করছেন আলাপে স্যার রাত্রে। করছি ভাই, আমার হিসাব বাদ দাও। আমি আজকে যেগুলো বললাম এগুলোও আসবে। তবে আগামীকালকের প্রশ্নতে তোমাদের লিখতে হবে, খুব সহজ প্রশ্ন, কিন্তু লিখতে হবে। দুই একটা তো কঠিন থাকেই, একটা দুইটা কঠিন থাকবেই। বিশেষ করে তোমার তদন্ত পদ্ধতিগুলো একটু ভেড়াছাড়াই হতে পারে। এছাড়া কিছু আছে, দেখা গেল যে একসাথে দিয়ে দিলে, যেমন তোমাদের একটা প্রশ্ন আসছিল যে ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীকে, অর্থাৎ ক নামক ব্যক্তি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে খ নামক নারীকে অ্যাসিড নিক্ষেপ করেন। আলোচ্য মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। তাই ধর্ষণের চেষ্টায় ব্যর্থ এটা কোনো অপরাধী না। তাহলে তদন্ত পদ্ধতি কোনটা? অ্যাসিড নিক্ষেপের যে তদন্ত পদ্ধতি। কথাটা কি বুঝতে পারছো ফারুক? জি স্যার। জি স্যার। এই বিষয়গুলো একটু যা হোক তোমাদেরকে ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবা, একে অপরের জন্য দোয়া করবা। একেবারে পাই টু পাই বসে 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 প্রশ্ন বুঝবা। ফারুক কমপক্ষে 3 বার প্রশ্ন পড়বা, যতই সহজ হোক। পাইছে 72-এর সুযোগ, নো ওয়ে। আগে প্রশ্ন পড়বা, পড়ে প্রশ্নগুলো বোঝার পর মাথার স্ক্রু ঢিল হবে, তখন আস্তে আস্তে ধরবা আর লিখবা। বোঝা গেছে? জি জি স্যার, স্যার। ইনশাল্লাহ দোয়া করবেন স্যার। রাশেদ, বেলাল, তারপরে আমার মনির, যে যেখান থেকে আসো না কেন, সবার উদ্দেশ্যে বলছি, নাজিম, আমি আর স্যার। কতটুকু চেষ্টা করব, লেখবা তো তোমরা, কিন্তু তোমরা আমাকে দোষ দিতে পারবা না যে এই লোকটা, আমি তোমাদেরকে পড়াই নাই এই ধরনের প্রশ্নগুলো। না স্যার, অনেক ইমপ্রুভ। ফেল করবো না, পাস করবো, তবে স্যার হয়তো ভালো ইয়ে আসবে না আর কি, যেহেতু 7 মার্ক ভুল আছে স্যার। ফারুকেরও তো দেখা যাচ্ছে মোটামুটি 8-10 হয়ে গেল। এটা জি শুধু স্যার। তোমার না, তো এটা শুধু তোমার জি, না, সবারই এটাই কম লাভ। বেশি আছে। তোমার না, এটাই না, ভালো ছাত্ররাও এখানে ধরা খাবেন। জি স্যার। আল্লাহ তোমাদের উপর রহম করুক। ইসাহাক, কেমন পরীক্ষা দিয়েছো তুমি? ইসাহাক, যাক, রূপা, প্রস্তুতি নাও, প্রশ্নের ধরন দেখো, প্রস্তুতি নিতে হবে ভাই, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকো। সকালে আর ক্লাস হচ্ছে না, কালকে আমরা আবার আগামীকাল রাত 9টায় একত্রিত হব। সবাই ভালো থাকো। আল্লাহ সবার আশা সালাম। পূর্ণ করুক। আমি চেষ্টা করছি সালাম। ফারুক, তোমার কোনো উপকার করতে পারিনি। আমার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই। না স্যার, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ দেখা হেফাজত যাক। করবে। ধন্যবাদ সবাইকে।